পূজার জন্য আমরা সবাই প্রথমে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে লড়াইটা ছাড়েনি। এই লড়াকু মানসিকতা, এটা বিরাট ইম্পর্টেন্ট। তোমাদের আজকে আমি 3টি মন্ত্র বলে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট 3 বছর, মন দিয়ে শুনে নাও, 3 বছর, কেউ 1 বছরও হয়, কেউ 2 বছরেও হয়, কিন্তু যে স্টুডেন্ট 3 বছর কন্টিনিউ এই পড়াশোনাটা করে যাবে, স্ট্যাম্প পেপার দাও, আমি লিখে দেবো। যদি সে সৎ থাকে, অনেস্ট থাকে এবং তার লড়াইটা করে, সে 3 বছরের মধ্যে সাকসেস হতে বাধ্য। এটা গ্যারেন্টি, গ্যারেন্টি। ভারতবর্ষের কোনো গভর্নমেন্ট জব, যে কোনো গভর্নমেন্ট জব, সেটা WBCS হোক, সেটা রেল হোক, ব্যাংক হোক, স্টাফ সিলেকশন হোক, যদি অনেস্টভাবে কেউ 3 বছর পরিশ্রম করে এবং সঠিক গাইডলাইন নিয়ে, প্রপার মডিউল সিস্টেম, ক্লাস ওয়ার্ক, স্টাডি মেটেরিয়াল, অ্যাসাইনমেন্ট, কপি প্র্যাকটিস, ক্লাস টেস্ট, মক টেস্ট, বারবার মক টেস্ট দেওয়া, ঠিক আছে, ইন্টারভিউয়ের টেস্ট দেওয়া ইত্যাদির মাধ্যমে যদি তোমার জার্নিটা সঠিক ওয়েতে হয়, উইদিন 3 ইয়ার্স একটা স্টুডেন্ট সাকসেস হতে বাধ্য। কিন্তু কি হয় জানো, আমরা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের যারা ছাত্রছাত্রীরা থাকি, আমাদের ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো নয়। আমরা 1-1.5 বছরের জার্নিটা করার পরে যখন সাকসেস আসে না, আমরা ছেড়ে দিই। ওই ছেড়ে দেওয়ার জায়গাটাতেই অ্যাকচুয়ালি সাকসেস লুকিয়ে থাকে। ও যদি 2টো পরীক্ষার পরে ছেড়ে দিত, আজকে এই জায়গায় আসতো না। 27 ইয়ার্স এসেও ও ফোকাস রেখেছে, পূজা ফোকাস রেখেছে কি, আমাকে চাকরি পেতেই হবে, আনটিল সাকসেস পর্যন্ত লড়াই করতে হবে। আই হোপ এটা আমাদের প্রত্যেককেই উদ্দীপ্ত করবে, আমাদের প্রত্যেককেই মোটিভেট করবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, পূজা গিয়ে বসো। তো এরপরে আমরা ডেকে নেবো আমাদের আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট, মৌকে। মৌয়ের জার্নি সহজ ছিল না, ও বিবাহিত, তারপরেও ওর যে লড়াই, ওর যে জার্নি, সেইটা আমরা সবাই শুনবো। আগের বছর ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও ও কোথাও না কোথাও কয়েক নাম্বারের জন্য কেটে গেছিলো, কিছু পয়েন্টের জন্য কেটে গেছিলো। তো সেই জার্নিটা কিভাবে হয়েছিল, কি প্রসেস, ও কিভাবে নিজেকে তৈরি করেছে, মক টেস্ট কীভাবে দিয়েছে, ক্লাস টেস্ট কীভাবে দিয়েছে, নিজেকে ইন্টারভিউয়ের জন্য কীভাবে তৈরি করেছে, আমরা সেই সাকসেসের জার্নিটা শুনবো। ঠিক আছে মৌ, এসো। আমার নাম মৌ সৎপতি। আমি 2021-এ কেপিটা ফর্ম ফিল আপ করেছিলাম, তখন থেকেই পড়াশোনা শুরু করেছি। 2018-তে আমার বিয়ে হয়ে যায়, তখন থেকে পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে যায়, পুরোপুরি একদম সংসারের মধ্যে ডুবে গেছিলাম। এরপর 2021-এ কলকাতা পুলিশে যখন ফর্ম বেরোয়, তখন আমি প্রথম ফর্ম ফিল আপ করি এবং 2022-এ তো পরীক্ষা হয়, সেই পরীক্ষাও পাস করি। এবার মাঠ হয়, তারপর মেন পরীক্ষা হয়, ইন্টারভিউ পর্যন্ত গেছি। তারপর আমার 3.3 এর জন্য আমি বাদ যাই ওখান থেকে। এবার এর সাথে সাথে আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এবার তখন আমার যখন ওখানে মেন পরীক্ষা খারাপ হয়েছিল, তখন আমি ভেবেইছিলাম যে এখানে মেনে আমি এমন কিছু নাম্বার তুলবো যেখানে আমার ইন্টারভিউ নিয়ে ভাবতেই হবে না। তো আমার মেনে নাম্বার ছিল 60.25। ভেবেছিলাম হয়তো এত কাট অফ যাবে না, কিন্তু কাট অফ দেখে দেখলাম যে ইন্টারভিউ নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আমাকে শিখিয়েছেন কিভাবে ইন্টারভিউ দিতে হবে। যাই হোক, ইন্টারভিউ সেখানে আমি দিয়েছি। তো তারপর 11.33 নাম্বার দিয়েছে ইন্টারভিউতে, এবার আমি সিলেক্ট হয়েছি। শাবাশ, গুড। সবাই একবার হাততালি দাও। ফার্স্ট অফ অল ওর মেন্সের স্কোরটা দেখো, ও এত স্পিডে বললো, তোমরা হয়তো গুরুত্ব দিলে না। ওর 85 নাম্বারের মধ্যে মেন্সের স্কোর ছিল 60 পয়েন্ট, কত বললে? 60.25। ওর কাট অফ গেছে 68 পয়েন্ট সামথিং, কত আছে? 68 পয়েন্ট কত গেছে তোমাদের কাট অফ? 67.25 কাট অফ গেছে। তার মানে ও নিজেকে এতটাই স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে মেন্সে স্কোর করে রেখেছে যে ইন্টারভিউতে যদি ও মাত্র 7 বা 8ও পেত, তাতেও কিন্তু ও ক্র্যাক করতো। সেখানে ও 11.5 কাছাকাছি ইন্টারভিউতে ক্র্যাক করেছে। সাকসেসফুল ক্যান্ডিডেটের কিছু তো জার্নি থাকে, এই জার্নিটার কথাই কিন্তু আমরা এখানে উল্লেখ করছি। ও এখানে আমি তোমার সঙ্গে কিছু কনভারসেশন করে নিই, ঠিক আছে না? আশা করি এই কথাগুলো তুমি ওদেরকে বললে তোমার ভালো লাগবে। 2018 তোমার বিয়ে হয়, তখন তোমার বয়স কত ছিল? 18 বছর। এখন তোমার বয়স কত? 24। 6 বছর তোমার কিন্তু পরে তুমি নিজেকে সাকসেসফুল করছো। তো 18 বছরে তোমার বিয়ে হয়। বিয়ের পরে তোমার কেন মনে হলো যে, বা তুমি এই যে চাকরি করবে এই লাইফটাতে আবার ফিরে এলে কিভাবে? পড়াশুনোকে বন্ধ করে তুমি সাংসারিক জীবনটাও করতে পারতে। সাকসেসফুল হতে হবে, নিজেকে পায়ে দাঁড়াতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে, এই মেন্টালিটি এলো কি করে? মানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ স্যার আমি দেখলাম যে সংসার তো সবাই করছে, কিন্তু যারা নিজেরা প্রতিষ্ঠিত তাদের লাইফটা একটু আলাদা, অন্যরকম। যারা সংসার করছে তাদের থেকে সম্পূর্ণ রকম আলাদা।
তারা বেরোচ্ছে আসছে, আর আমাদের কি হচ্ছিল, রান্না করছি খাচ্ছি আবার ঘুমিয়ে যাচ্ছি, আবার সকাল হচ্ছে সেই রান্না করা খাওয়া ঘুমানো, এরকম একটা লাইফ হয়ে গেছিল। সেটা আমার ভীষণ বোরিং লাগছিল। তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে আমার মধ্যে যদি কিছু থাকে তো আমিও এই জায়গাটা হয়তো একদিন পাবো। তো সেখান থেকে আমি আবার পরীক্ষা দেওয়া শুরু করি। সাবাস সাবাস সাবাস, সবাই হাততালি দাও প্লিজ এটার জন্য। জেদ পেলে থেকে যে ঠিক আছে, সবাই তো ধরো প্রিপারেশন নেয়, ঠিক আছে না? তুমি কত সাল থেকে প্রিপারেশন শুরু করেছিলে? 2022 সালের ওই মার্চ মাস থেকে। তখন তোমার বয়স তখন 22 প্রায়? হ্যাঁ, তখন আমার তো বেবি আছে, যেহেতু আমার বেবির বয়স তখন 10 মাস। ওকে ওকে, তাহলে এবার শুরু করি। বেবির বয়স 10 মাস, তখন থেকে বেবিকে নিয়ে তুমি পড়াশোনা করছো। তো এই জার্নিটা তো সহজ নয়। না, একদমই সহজ ছিল না। কিভাবে, মানে আমাকে সেই জায়গাটা তুলে ধরো, যাতে অনেক স্টুডেন্ট এখানে আমাদের পড়ে যারা বিবাহিত, তারাও বুঝতে পারে, বা হয়তো এই ইউটিউবে ভিডিওটা গেলে অনেকে ইন্সপায়ার্ড হবে যে সংসারী হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, বেবি আছে, তারপরেও জার্নিটা তুমি শুরু করলে কিভাবে? হ্যাঁ স্যার, আমি যখন আমার শ্বশুর বাড়িতে বলি যে আমার এরকম কিছু একটা করতে ইচ্ছা হচ্ছে, তখন ওনারা বলেন যে গ্রামের বাড়িতে থাকলে তো এখানে ছুটাছুটি সবকিছুরই প্রবলেম। তো আমার হাজব্যান্ড আমাকে একটা বাড়ি ভাড়া করে দেয় এবং সেখানে আমার মা, আমি, আমার মেয়ে থাকি। তো এরপর আমার মা আমার মেয়েকে সামলাতেন এবং আমি পড়াশোনার দিকটাই দেখেছি। তখন আমি বেশিরভাগ টাইমটা পড়াশোনাতেই দিয়েছি এবং বাকি টাইম আমার মেয়েকে দিয়েছি। শাবাশ, গুড, কাইন্ডলি হাততালি দাও এটার জন্য। এবারে সেম প্রশ্ন, যে বিবাহের পরে লাইফে বা মেয়েদের লাইফে অনেক চেঞ্জেস আছে, শরীরের মধ্যে অনেক চেঞ্জেস আছে, মাঠ কিভাবে করতে? হ্যাঁ, এবার মাঠের কথাটা যদি বলি স্যার, দেখুন আমি 2021 সালে যেহেতু আমার বেবি হয়েছে, হ্যাঁ, তখন আমার সিজার, হ্যাঁ, প্লাস যখন এই কলকাতা পুলিশের মাঠটা হয় নভেম্বরে, আমার সেপ্টেম্বরের 24 তারিখে গলব্লাডার স্টোন সার্জারি হয়। ওরে বাবা! হ্যাঁ, তখন রেজাল্ট, তার আগেই রেজাল্টটা, তারপরেই রেজাল্টটা বেরিয়েছে। তখন আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না। এরকম হয়েছে যে অপারেশনের 14 দিন, যেহেতু মাইক্রো সার্জারি ছিল, 14 দিনের পর থেকে আমি মানে রানিং করতে গেছি। বাড়ির লোক ভীষণ বকাবকি করতো, আমি লুকিয়ে যেতাম। বাজারে যাওয়ার নাম করে প্রায় 10টার সময় আমি রানিং করতে যেতাম। ওরে বাহ, সাবাস! বাড়ির লোক ভীষণ বকাবকি করতো। অপারেশনটা যেহেতু 14 দিন হয়েছিল, সেহেতু মানে ডাক্তারবাবুর সাথে আমি কথা বলেছিলাম যে স্যার এরকম আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, এবার আমার তো আর মাঠটা হবে না। তখন স্যার বলেছিলেন, তুমি যদি পারো তো অবশ্যই হবে তোমার, কারণ শরীরে এটা বিশেষ কিছু ইফেক্ট পড়বে না। তো সেই জন্য আমি লুকিয়ে মাঠে যেতাম। জেদি মানসিকতার মেয়েরাই, জেদি মানসিকতার ছেলেরাই লাইফে সাকসেসফুল হয়, তার মোক্ষম প্রমাণ এখানে। সবাই জোরে হাততালি দাও, এর থেকে বড় বড় ইন্সপিরেশন আর হতে পারে না, ঠিক আছে না? গুড মো। দিয়ে তারপরে কতদিন মাঠ করেছিলে? আমি স্যার এমনিতেই তো 1 মাস মাঠটা আমি আগে মাঠ করতাম, যখন আমার অপারেশন হয়নি। তারপর অপারেশন হওয়ার পর তো আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর 14 দিনের পর থেকে আবার 15 দিনের থেকে শুরু করেছিলাম। তখন আমি ওই 16-17 দিন মাঠ করেই কলকাতা পুলিশের মাঠটা পাস করেছি। দুর্দর্শ দুর্দর্শ, এর থেকে ভালো কথা আর কিছু হয় না, ঠিক আছে না? মাত্র 16-17 দিন মাঠ করে অপারেশনের পরে মাঠ ক্র্যাক করা, অন্তত কেপির মাঠ ক্র্যাক করা, WP কেপির খুব কঠিন কাজ, ঠিক আছে? খুব ভালো। তারপরে তারপর আমি আবার মাঠ বন্ধ করে দিই, পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করি। তারপর ওই কলকাতা পুলিশের মেন পরীক্ষা তো ভীষণ খারাপ হয়, আর কলকাতা পুলিশ, তারপর ওই লেডি কনস্টেবলের জন্য আবার মাঠ শুরু করি। তখন প্রায় 1 মাস মতো প্র্যাকটিস করেছিলাম, তাতে লেডি কনস্টেবল মাঠটা পাস করেছি। ওকে, লেডি কনস্টেবলের মেন্সের এক্সামটা তোমার ভালো হয়েছিল, তাই তো? তুমি যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে, যেভাবে তৈরি করেছিলে। কলকাতা পুলিশের যখন মেন পরীক্ষাটা হয় তখন প্রিপারেশন আমার ভালো ছিল তখনও, কিন্তু আমি নার্ভাস হওয়ার জন্য পরীক্ষাটা একদম ভালো দিতে পারিনি। জানা অনেক প্রশ্ন আমি মানে ভুল করে এসেছি, এরকম হয়েছে। তো তার জন্য আমার ওইটা একদম ভালো নাম্বার হয়নি। ওকে ওকে। এর আগের বারে তুমিও কিন্তু ইন্টারভিউ পর্যন্ত গেছিলে। হ্যাঁ স্যার, WPর পরীক্ষাতেই। হ্যাঁ, কেপি। ওই জার্নিটা একটু বলো, কেপির পরীক্ষাটা ওই জার্নিটা একটু বলো, ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার যে জার্নিটা। আমি যখন থেকে মানে 2022-এর যে মার্চ মাস থেকে যে পড়াশোনা শুরু করেছিলাম, প্রতিদিন আমার মানে কন্টিনিউ ছিল আর কি। এমন একদিনও হয়নি যেদিন আমি পড়তে বসিনি। যাই হয়ে যাক, আমার পড়াশোনাটা বন্ধ হয়নি। পারিবারিক অনেক সমস্যা হয়েছে, তার মধ্যেও আমি পড়াশোনাটা চালিয়ে গেছি। কারণ যেহেতু আমি এতদিন পড়াশোনা লাইফের একদম বাইরে ছিলাম, সেহেতু আমারটা আরো একটু বেশি স্ট্রাগল করতে হয়েছে পড়াশোনাটা শুরু করার জন্য। ইন্টারভিউতে কেটে যাওয়ার পরে কত নাম্বারের জন্য টোটাল কাট অফের থেকে কত নাম্বার কম ছিল? আমার 3.3 ছিল। তো অনেক স্টুডেন্ট তো মুসড়ে পড়ে, হবে না, হলো না, তারপরেও তোমার। স্যার আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেই নিয়েছিলাম যে আমি একবারে দুবারে নাই পারতে পারি, হয়তো হবে না, এটা ভেবেই শুরু করেছিলাম আমি, মানে আমার চেষ্টা দেব।
কিন্তু আমার নাও হতে পারে, যতদিন না হবে আমার বয়স যতদিন থাকবে আমি ততদিন প্রিপারেশন নেব, এটাই ভেবেছিলাম। গুড গুড গুড। লাস্ট প্রশ্ন, ডাব্লিউবিপি মানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এতগুলো সাবজেক্ট থাকে, তোমার কোনটা স্ট্রং ছিল? স্যার অবশ্যই ম্যাথ, কারণ আমি ম্যাথামেটিক্সের মাধ্যমিকে 100 পেয়েছিলাম। শাবাশ, গুড, হাততালি দাও প্লিজ। তারপরে মানে ম্যাথটাকে স্ট্রং তোমার প্রথম থেকেই ছিল, তাহলে ম্যাথের উপরে ভয় ছিল না? না। জিকেটা তোমার কেমন ছিল? জিকেটা আমার খুব ভালো ছিল না, কিন্তু পড়ে 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 সেটা মানে আমি প্র্যাকটিসের মধ্যে এনেছিলাম। ওকে, তাহলে দেখো এখানে আমরা দুজন ক্যান্ডিডেটকে পাচ্ছি। একজন বলছে আমার জিকে স্ট্রং ছিল, আমার ম্যাথ রিজনিং অত স্ট্রং ছিল না, কিন্তু আমি ক্র্যাক করেছি। আরেকজন বলছে আমার ম্যাথ রিজনিং স্ট্রং, জিকে আমার স্ট্রং নয়, কিন্তু তাও ক্র্যাক করেছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছো যে তুমি তোমার যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো না আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো ম্যাটার করে না। একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে কন্টিনিউ পড়াশুনো করা, প্র্যাকটিস করা এবং তোমার একটা গ্রুপ তৈরি করা যেখানে তুমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছো, ডিসকাশন করছো। ঠিক আছে? ওকে ওকে। লাস্ট প্রশ্ন মো, হ্যাঁ স্যার বলুন। প্রচেষ্টা ইনস্টিটিউট তোমাকে যেভাবে হেল্প করেছে, যদি তুমি প্রচেষ্টা ইনস্টিটিউট নিয়ে কিছু বলতে চাও। প্রচেষ্টা ইনস্টিটিউটে স্যার আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। স্যারের কাছ থেকে আমি এসে শিখেছি মুখে সবসময় কিভাবে হাসি রাখতে হয়। মানে স্যারকে আমি প্রথম দিন থেকে দেখছি, মানে আমরা চিনতাম না তখনও স্যারের মুখে যে হাসি, মানে এখন ভালোভাবে চিনে গেছি, সেই হাসিটাই রয়ে গেছে। সবাই হাততালি দাও স্কোরের জন্য। ঠিক আছে, আমি মৌ সম্পর্কে বলে নিই, সেটা হচ্ছে লড়াকু মানসিকতা, জেদি মানসিকতা। বিয়ে হয়ে গেলেও অনেক স্টুডেন্ট ভাবে এটাই আমার লাইফ, এবার তারা এক্সকিউজ দিতে শুরু করে। আমি অনেক মেয়েদেরকে দেখেছি যারা 19 বছর 20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তারপরে যখন তাদের লাইফের 22, 23, 24, 25-এ পৌঁছে গেছে, তখন জিজ্ঞেস করেছি তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাওনি কেন? তারা একটা কথাই বলেছে, আমার কম বয়সে বিয়ে হয়ে গেছে। মানে বিয়েটা যেন এক্সকিউজ। বিয়ে কখনো এক্সকিউজ হতে পারে? বিয়েটা একটা লাইফের জার্নি, কিন্তু তারপরে তুমি কোন জায়গায় পৌঁছবে এটা তোমার জেদ, তোমার মানসিকতা এবং সাকসেস হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তুমি কতটা ডেডিকেটেড, এইটা ইম্পর্টেন্ট। হাজারটা স্টুডেন্টকে আমি পড়াই, হাজারজন স্টুডেন্টের কাছে বিভিন্ন ধরনের এক্সকিউজ থাকে। বিশ্বাস করো, সফল ব্যক্তিরা আর ব্যর্থ ব্যক্তিরা দু ধরনের কথা বলে। ব্যর্থ ব্যক্তিদের কাছে চারিদিকে শুধুমাত্র এক্সকিউজ থাকবে, আর সফল ব্যক্তিদের কাছে, সাকসেসফুল ব্যক্তিদের কাছে সেই এক্সকিউজগুলো থাকা সত্ত্বেও সফল কেন হব, কেন নিজের পায়ে দাঁড়াবো, কেন নিজেকে সাকসেসফুল করব, সেই একটি কারণ থাকে। আর ওই একটি কারণের জন্যই সে মোটিভেটেড হয় এবং সেই জার্নিটা করে। তো বিলিভ করো, পূজা, মৌ তাদের এই জার্নিটা, পূজা চলে এসো, এদিকে চলে এসো, পূজা এবং মৌ তাদের এই জার্নিটা দিয়ে আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করছে, আমাদের প্রত্যেককে এটা শেখাচ্ছে যে লড়াইটা করতে হবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আনটিল সাকসেস পর্যন্ত। তো ওদের জন্য সবাই মিলে আরেকবার জোরদার ক্ল্যাপ হয়ে যাক।